আমি আসলে এই যে অবস্থা যেটা হচ্ছে এর অবসান চাই, যাতে আমার মতো আর কাউকে এরকম পরিস্থিতির মুখোমুখি না হতে হয়। আমি একটা অসাম্প্রদায়িক, একটা ধর্মনিরপেক্ষ, একটা প্রগতিশীল, কুসংস্কার মুক্ত বাংলাদেশ চাই। হামলার শিকার প্রকাশক টুটুল বললেন, ভয়াবহ পরিস্থিতি উত্তরণে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে সবাইকে। দুটি হামলার ঘটনাতেই আলাদা মামলা। লালমাটিয়ায় ভবনের কেয়ারটেকারের কাছ থেকে মিলেছে বেশ কিছু তথ্য। আমরা তার কাছ থেকে কিছু কথাবার্তা পেয়েছি, আমরা সেগুলো রেকর্ড করে রেখেছি। আমরা কিছু ছবি আমাদের কাছে এসছে, তো আমরা এগুলো ম্যাচ করে দেখছি। রাজধানীতে লেখক ও প্রকাশকদের কালো পতাকা নিয়ে প্রতিবাদ, সন্ধ্যায় গণজাগরণ মঞ্চের মশাল মিছিল। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশকে যারা অস্থিতিশীল করছে তাদের পাশাপাশি হত্যাকাণ্ডের পেছনে থাকা বড় ভাইদেরও খুঁজে বের করা হবে, সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় প্রধানমন্ত্রী। লন্ডনে সমাবেশে বক্তব্য দিলেন বেগম জিয়া, বললেন দেশ পরিচালনা করছেন লেডি হিটলার। বিরাজমান পরিস্থিতি থেকে রেহাই পেতে জাতীয় ঐক্যের তাগিদ। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের ও মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি 17 নভেম্বর। সাকার পক্ষে 8 জনের সাফাই সাক্ষ্য গ্রহণের আবেদন খারিজ। নিরাপত্তা জোরদারে রাজধানী জুড়ে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ সিটি কর্পোরেশনের। চট্টগ্রামে আবাসিক সহ প্রতিটি ভবনে ক্যামেরা লাগানোর নির্দেশ পুলিশের। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, 20 জন আহত। সংঘাতের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়। আগামীতে বাংলাদেশের একটি মানুষও যেন এমন ভয়াবহ পরিস্থিতির শিকার না হয়, সেটাই এই মুহূর্তে একমাত্র চাওয়া। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন থাকা অবস্থায় সময় সংবাদকে এমনটাই জানিয়েছেন লালমাটিয়ায় হামলার শিকার শুদ্ধস্বরের কর্ণধার প্রকাশক আহমেদুর রশিদ চৌধুরী টুটুল। এদিকে বর্বরে হামলার সঙ্গে জড়িত সবাইকে শিগগিরই গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। দুপুরে ঢাকা মেডিকেলে আহত প্রকাশক ও ব্লগারদের দেখতে গিয়ে তিনি একথা জানান। মাথা ও মুখমণ্ডলের প্রায় সবটুকু ব্যান্ডেজ করা, প্রচন্ড শারীরিক কষ্ট নিয়ে শুয়ে আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায়। লালমাটিয়ার সে হামলার কথা যেন কিছুতেই মনে করতে চান না শুদ্ধস্বর প্রকাশনের কর্ণধার আহমেদুর রশিদ চৌধুরী টুটুল। এই যে অবস্থা যেটা হচ্ছে এর অবসান চাই, যাতে আমার মতো আর কাউকে এরকম পরিস্থিতির মুখোমুখি না হতে হয়। আমি একটা অসাম্প্রদায়িক, একটা ধর্মনিরপেক্ষ, একটা প্রগতিশীল, কুসংস্কার মুক্ত বাংলাদেশ চাই। আমি এখনো বুঝতে পারতেছি না কিরকম ফিল করতেছি। মাথায় প্রচন্ড চাপ, যন্ত্রণা, শরীরে ব্যথা আছে। আমার হাজবেন্ডের 2 জন বন্ধু ওর কাছে আসছিলেন, ওকে বাঁচাতে যেয়ে আজকে তারাও ইনজুর্ড। আমরা আমাদের সবার নিরাপত্তা চাই, আমরা তো কারো কোনো ক্ষতি করি নাই। এর আগে কেবিনে চিকিৎসাধীন গুরুতর আহত 3 প্রকাশক ও ব্লগারকে হাসপাতালে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী। সে সময় মারাত্মক আহত তারেক, রণদীপম বসু ও টুটুলের স্বাস্থ্যের খোঁজ খবর নেন তিনি। কোনো ধর্মেই কারো উপর হামলা সমর্থন করে না বলে জানান মোহাম্মদ নাসিম। অন্যদিকে আহত 3 জনকে নিয়ে তেমন কোনো শঙ্কা নেই বলে জানান হাসপাতালের পরিচালক। প্রশাসনের কঠোরভাবে আর নির্দয়ভাবে এই সমস্ত হত্যাকারী খুনিদেরকে দমন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। দ্রুতই এই সমস্ত হত্যাকারী বা পৃষ্ঠপোষকদেরকে আইনে সুপর্দ করা হবে। তারেকের ব্যাপারেও একই কথা, ইনজুরিটা থেকে ভালো, কিন্তু ওনার একটা বুলেট আছে, আপনারা জানেন। এই বুলেটটা আমরা অবজার্ভ করছি, এটা যদি ডিস্টার্ব করা শুরু করে তাহলে ওইটাও অপারেশন করে বের করবো। আশা করতে পারে যে 3 জনই ভালো হয়ে উঠবেন। মারাত্মক জখম হওয়া তারেককে প্রয়োজনে বিদেশে চিকিৎসা করানো হবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাগৃতির প্রকাশক দীপন হত্যা এবং শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে হামলার ঘটনায় 2টি মামলা হয়েছে। দীপন হত্যাকাণ্ডের ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেছেন। অন্যদিকে চিকিৎসাধীন থাকায় হাসপাতালে এসে শুদ্ধস্বরের কর্ণধার টুটুলের মামলা নিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ।
এদিকে তেজগাঁও জোনের ডিসি বিপ্লব কুমার সরকার সময় সংবাদকে জানিয়েছেন, লালমাটিয়ার যে ভবনে শুদ্ধস্বর প্রকাশনীর কর্ণধার টুটুল ও 2 লেখক আক্রান্ত হয়েছেন তার কেয়ারটেকার আলামিনের কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। বেলা 12টার দিকে জাগৃতির কর্ণধার দীপনের বাবা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের উপস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কক্ষে এজাহার লেখা হয়। হত্যাকাণ্ডের পরপরই পুত্র শোকে কাতর এই অধ্যাপক ছেলের বিচার চান না মন্তব্য করে আলোড়ন তোলেন। এজাহার লেখার পর আইনের আশ্রয় নেওয়ার কারণ ব্যাখ্যা করলেন, জানালেন মামলার বাদী হবেন পুত্রবধূ ডাক্তার রাজিয়া সুলতানা জলি। আমি যে বিচারের প্রতি অনাস্থা তা না, কিন্তু বাংলাদেশের বিশেষ অবস্থায় বিচারের প্রতি আমার যথেষ্ট আস্থা নেই যে বিচারের দ্বারা সমাধান হবে। তারপরেও আমি বিচার চলুক, যার কারণে আমি বলেছি যে যদি পুলিশ বিভাগ আমাকে অনুরোধ করে তাহলে কোনো না কোনোভাবে বিচারের সহায়তা আমি করব। 2:15 মিনিটে ভিকটিম অর্থাৎ দীপন সাহেবের মিসেস ডাক্তার রাজিয়া রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। এদিকে গত 30 মার্চ তেজগাঁও বেগুনবাড়িতে খুন হওয়া ব্লগার ওয়াসিকুর রহমান বাবুর উপর হামলাকারী আর শনিবার লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয়ে হামলাকারীদের বয়স কাছাকাছি হওয়ায় 2 ঘটনা একই গোষ্ঠী ঘটিয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। পুলিশের হাতে থাকা জঙ্গি ও সন্ত্রাসীদের ছবি, আটক হওয়া বাড়ির কেয়ারটেকার আলামিনকে দেখিয়ে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তেজগাঁও জোনের ডিসি। আমরা তার কাছ থেকে কিছু কথাবার্তা পেয়েছি, আমরা সেগুলো রেকর্ড করে রেখেছি। আমরা কিছু ছবি আমাদের কাছে এসছে, তো আমরা এগুলি ম্যাচ করে দেখছি। যে এখনই বলবো না যে মিলে গেছে, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি যে এইটাকে একটা সফল পর্যায়ে নেওয়ার জন্য। এই হত্যা প্রচেষ্টাটি যারা চালিয়েছে এবং ওই হত্যাকাণ্ডটি যারা সংগঠিত করেছিল, বয়সের বিবেচনা হয়তো কাছাকাছি, কিন্তু তারাই করেছে বা তার সহযোগী করেছে এমন কোনো অকাট্য প্রমাণ আমাদের কাছে নেই। এদিকে শুদ্ধস্বরের কার্যালয়ে হামলা করে 3 জনকে আহত করার ঘটনায় মামলা নিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ। মামলার বাদী শুদ্ধস্বরের মালিক আহমেদুর রশিদ টুটুল আহত হয়ে চিকিৎসাধীন থাকায় পুলিশ হাসপাতালে গিয়ে মামলা নিয়েছে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। লেখক ও প্রকাশকদের কালো পতাকা নিয়ে প্রতিবাদ ও গণজাগরণ মঞ্চের মশাল মিছিল নিয়ে প্রতিবেদনগুলো থাকছে সংবাদের পরের অংশে। দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের সাবধান করে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে যারা গুপ্ত হত্যা চালাচ্ছে তাদের পাশাপাশি হত্যাকাণ্ডের পেছনে থাকা বড় ভাইদেরও খুঁজে বের করে বিচার করা হবে। সোহরাওয়ার্দী উদ্যানে জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় এই কথা বলেন তিনি। খুনিদের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, উন্নয়নের পথে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তাদের শাস্তি পেতে হবে। 3রা নভেম্বর জেল হত্যা দিবসকে সামনে রেখে জাতীয় 4 নেতাকে শ্রদ্ধা জানাতে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের এই জনসভা। দুপুর থেকেই লক্ষ নেতাকর্মী আর সমর্থকের উপচে পড়া স্রোতে কানায় কানায় ভরে যায় ঐতিহাসিক এই উদ্যান। সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তারাই 3রা নভেম্বর জেল হত্যাকাণ্ড ঘটিয়েছে। স্বাধীনতা বিরোধী শক্তি এখনো সক্রিয় রয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, কোনো ষড়যন্ত্রই সফল হতে দেয়া হবে না। আজকে যারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে চাচ্ছেন তাদের আমি সাবধান করতে চাই। আর এই গুপ্ত হত্যা যারা করেছে তাদের ইতিমধ্যেই কিছু খুঁজে বের করা হয়েছে এবং এদেরকেও খুঁজে বের করা হবে। এবং সেই সাথে সাথে এদের লিঙ্কটা কোথায়, এদের মুরব্বী কোথায়, এদের বড় ভাই কোথায়, তাদেরকে খুঁজে বের করে এই মাটিতেই আমরা ইনশাআল্লাহ শাস্তি দেবই দেব। শেখ হাসিনা বলেন, বিএনপি নেত্রী দেশে আন্দোলনের নামে নাশকতা চালিয়ে ব্যর্থ হয়েছেন, আর এখন বিদেশে বসে দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন। বিএনপি নেত্রী করে আর্টিকেল লিখলেন কোন আমেরিকার কোন পত্রিকায় বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য, চিঠি পাঠালেন বাংলাদেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে। এরকম বহু ষড়যন্ত্র, বহু চক্রান্ত এখনো করে যাচ্ছেন। কারণ ওই হানাদার পাকিস্তানি বাহিনী, ওই তাদের প্রতি ওনার যে দরদ আর প্রেম প্রীতি ভালোবাসা, ওনার দেয়ার, এটার জন্যই আজকে বাংলাদেশের যত ভোগান্তি। বাংলাদেশে জঙ্গিবাদের অস্তিত্ব আছে বলে যারা প্রচার করছে তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামাত বাংলাদেশে জঙ্গিবাদ লালন করেছে আর তার সরকার তা নির্মূল করেছে।
তেসরা নভেম্বর হত্যাকাণ্ডের শিকার জাতীয় 4 নেতাকে স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, যুদ্ধাপরাধের বিচার যেমন চলছে, বিচার হয়েছে 15ই আগস্ট হত্যাকাণ্ডের, একইভাবে বিচার হবে সকল হত্যাকাণ্ডের, বন্ধ হবে বিচারহীনতার সংস্কৃতি। একই সঙ্গে প্রধানমন্ত্রী আরও বললেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে এখনো যারা ষড়যন্ত্র করে চলেছে পার পাবে না তারাও। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। দেশে বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশকে বাঁচাতে হলে জাতীয় ঐক্য প্রয়োজন। রোববার লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত নাগরিক সংবর্ধনায় তিনি আরও বলেন, বাংলাদেশে সাম্প্রতিক হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ দায়ী। একই সঙ্গে সরকার বিরোধী আন্দোলন জোরদারে তৃণমূল থেকে দলের কমিটি পুনর্গঠন করার ঘোষণা দেন বেগম জিয়া। যে ইউনাইটেড নেশনে পর্যন্ত বলেছে জঙ্গির কথা, হাসিনা বলেছে, আপনারা করেন কিসের জন্য যেন কয়েকদিন পর পর বিদেশিদেরকে ভয় দেখাবার জন্য। জঙ্গিদের উত্থান যে তাদের সময় হয়েছে এটা তারা কিন্তু ভুলে যাচ্ছে। আমরা মুক্তিযুদ্ধ কেন করেছিলাম? বৈষম্য দূর করার জন্য। পাকিস্তানিরা আমাদের মধ্যে যে বৈষম্য দূর করার জন্য, সেজন্য প্রয়োজন কি? বৈষম্য দূর করা এবং জাতীয় ঐক্য। এখন ভেদাভেদ ভুলে যেতে হবে। এক রাজতন্ত্র বাংলাদেশে কায়েম হয়েছে, এখন রাজতন্ত্র, এবং সেখানে রাজতন্ত্রের জন্য একজন যুদ্ধ হয়েছে, লেডি হিটলার। এখন কারণ তিনি যা হুকুম দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, তার সঙ্গে সমস্ত যারা আছে, অর্থাৎ প্রশাসনের যারা আছেন, তারা সেইভাবে কাজ করছে। বিএনপিকে কোন রকম নানাভাবে ভেঙে ভাঙার চেষ্টা, এই করা সেই করা না, বহু চেষ্টা হয়েছে, কিন্তু বিএনপিকে ভাঙা যায় না। এখন দল এখানে আমার প্রয়োজন, কোনো ওরা সিদ্ধান্ত নিতে পারে না, তাই আমাকে যেতে হবে এবং যে আমাদেরকে বাকি কাজগুলি করতে হবে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে আগামী 17 নভেম্বর পুনর্নির্ধারণ করেছেন আপিল বিভাগ। এই দুই যুদ্ধাপরাধীর আইনজীবীর সময় আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এদিকে সাকার পক্ষে 5 পাকিস্তানি সহ 8 জনের সাফাই সাক্ষ্য নেওয়ার অনুমতি চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। আফজাল হোসেনের রিপোর্ট। ৭১ মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখে গত 30 আগস্ট চূড়ান্ত রায় প্রকাশ করেন আপিল বিভাগ। এরপরই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন এই দুই মানবতাবিরোধী। দুটি রিভিউ আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য রাষ্ট্রপক্ষ সুপ্রিম কোর্টে আবেদন জানালে শুনানির জন্য সোমবার দিন ধার্য করা হয়। যদিও এরই মধ্যে সাকার আইনজীবীরা 5 জন পাকিস্তানি সহ 8 জনের সাফাই সাক্ষ্য নেওয়ার আবেদন জানান। সাকার এই আবেদন খারিজ করে দিয়ে এবং মুজাহিদের সময় আবেদন মঞ্জুর করে রিভিউ শুনানি পিছিয়ে আগামী 17 নভেম্বর দিন ধার্য করেন সুপ্রিম কোর্ট। সালাউদ্দিন কাদের চৌধুরী তার রিভিউ পিটিশনে কয়েকজন সাক্ষীকে আদালতে উপস্থিত করার জন্য যে প্রার্থনা করেছিলেন সেটা খারিজ হয়ে গেছে এবং আগামী 17 নভেম্বর তার মামলার শুনানির তারিখ স্থির হয়েছে। আদেশের পর আসামিপক্ষের আইনজীবীরা বলেছেন নির্ধারিত দিনে শুনানি শুরু হবে। তবে অভিযোগ করেন মুজাহিদের এক আইনজীবীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক হয়রানির। ডিফেন্স কাউন্সিলদেরকে যদি এইভাবে হয়রানি করা হয় একটা মামলা মুলতবির ক্ষেত্রে, তাহলে সেইটা অত্যন্ত ন্যায় বিচারের পরিপন্থী হয়। দ্যাট অ্যামাউন্টস টু অবস্ট্রাক্টিং দি কোর্স অফ জাস্টিস। কেউকে যদি অহেতুক পুলিশ হ্যারাস্ট করে তাহলে তো তিনি অ্যান্টিসিপেটরি বেলই নিতে পারেন, কিন্তু কোনো জামিন নেননি, কাজেই তার এই ধরনের দরখাস্তের কোনো সারবত্তা নেই। এদিকে সাকা এবং মুজাহিদের রিভিউ শুনানিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আর রিভিউয়ে মৃত্যুদণ্ড বহাল রাখার দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেছে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু 4 নেতা হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সচিবালয়ে সাংবাদিকদের এই বিষয়ে ব্রিফ করেন তিনি। বঙ্গবন্ধু হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তারাই কিন্তু জেল হত্যা মামলায়ও দোষী। যারা বাকি আসামি আছেন তারা কিন্তু সকলেই বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির সেন্টেন্সে দণ্ডিত আসামি।
তাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চলবে। নিরাপত্তা জোরদার ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে রাজধানী জুড়ে বসানো হবে ক্লোজ সার্কিট ক্যামেরা। ঢাকার দুটি সিটি কর্পোরেশন এই উদ্যোগ নিয়েছে। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার ক্ষেত্রে সফলতা পাওয়ায় এর গুরুত্ব আরও বেড়েছে বলে অভিমত সংশ্লিষ্টদের। বিশেষজ্ঞরা বলছেন, শুধু রাজধানী নয়, বড় শহরগুলোতে অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সিসি ক্যামেরা। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। রাজধানীতে ইতালিয়ান নাগরিক তাভেলা সিজার হত্যাকাণ্ডের তদন্তে বেশ সহায়তা করেছে সিসিটিভি থেকে পাওয়া ছবি। কিন্তু শনিবার লালমাটিয়ায় 3 জনকে গুলি করে ও কুপিয়ে আহত করার ঘটনায় এখনো এমন কোনো উৎস থেকে সহায়তা পাওয়া যায়নি। অপরাধ কিংবা অন্য কোনো বেআইনি কর্মকাণ্ড সংঘটিত হওয়ার পর অপরাধী শনাক্তকরণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেশ বেগ পেতে হয়। তাই নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এই সিসিটিভি ক্যামেরা হতে পারে একটি ডিজিটাল পাহারাদার। এর মাধ্যমে সহজেই অপরাধী শনাক্ত এবং অন্যান্য অপরাধ দমন করা অনেকাংশেই সম্ভব। সিসি ক্যামেরা যদি আপনি সমস্ত ঢাকা বা চিটাগং বা এয়ারপোর্ট বলেন বা অন্যান্য জায়গা বলেন, এটা সুন্দর করে কভারেজ দেয়, তাহলে যে টাকা আপনার সিসিটিভিতে যাবে তার চাইতে আমি মনে করি যে অনেক বেশি আপনি সুফল পাবেন। ঢাকা সিটি কর্পোরেশন স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে শুরু করেছে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর কাজ। লালবাগ কেল্লা আর পাশে আমাদের ডাকেশ্বরী মন্দির, সেই দিক চিন্তা করেই আমি সিসি ক্যামেরাটায় আমার সম্পূর্ণ ওয়ার্ডটাকে আওতায় নিয়ে এসেছি। সম্পূর্ণ কাজটা করবে পুলিশ, কারণ আমি 24 ঘন্টা ক্যামেরার দিকে কিন্তু দেখতে পাবো না। রাজধানীর বিভিন্ন এলাকায় বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও সড়কে নিরাপত্তা ক্যামেরা বসানো আছে, তবে নগর ভবনের উদ্যোগ আরো বড় পরিসরে। আমরা সকল সড়কগুলো সিসিটিভির আওতায় নিয়ে আসার একটা কার্যক্রম হাতে নিয়েছি এবং মার্কেটগুলো অলরেডি সিসিটিভির আওতায় আছে, ব্যক্তিগতভাবে অনেকের বাড়িতেও আছে। আমরা এগুলোর একটি সুসমন্বয় করতে চাই। গ্র্যাজুয়ালি আমরা টোটাল সিটি কর্পোরেশন এলাকাকে ইনশাল্লাহ নিয়ে আসবো। কাউন্সিলররা এই ব্যাপারে ভূমিকা রাখছে। হোপফুলি আপনার আগামী 7-10 দিনের মধ্যে আমরা অফিসিয়ালি এটাকে লঞ্চ করতে যাচ্ছি। পুলিশের সাথে সমন্বয় জোরদার করার পাশাপাশি নগর ভবনে আলাদা শাখা চালু করে রক্ষণাবেক্ষণ ও তদারকির পরামর্শ বিশেষজ্ঞদের। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রামে আবাসিক সহ প্রতিটি ভবনে ক্যামেরা লাগানোর নির্দেশ দিয়েছে পুলিশ। সন্ধ্যার সময় আরো থাকছে, নাশকতা মামলার আসামি হওয়ায় খুলনা সিটি মেয়র মনিরুজ্জামান মনিকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। বৈশাখী উৎসব পালনে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য 2 দিন ঐচ্ছিক ছুটি রেখে 2016 সালে সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে সচিবালয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী 2016 সালে সাধারণ ছুটি থাকবে 14 দিন ও নির্বাহী আদেশে ছুটি থাকবে 8 দিন। এর আগে সকাল 10টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। এতে তালিকাভুক্ত বেশ কয়েকটি বিষয়ে মন্ত্রিপরিষদকে অবহিত করা হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফ করেন। 14 আর 8 22, তার মধ্যে 4 দিন যাবে শুক্র শনি, মানে নেট হলো 18 দিন। আমাদের এই প্রক্রিয়াটা বাংলা একাডেমি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, আবহাওয়া অধিদপ্তর সব মিলিয়ে সবার মতামত নিয়ে এই কাজটা করা হয়। পার্বত্য চট্টগ্রাম এলাকার বিভিন্ন নৃগোষ্ঠীর জন্য প্রধান সামাজিক উৎসব বৈশাখী যেটাকে বলে, তার জন্য মন্ত্রিসভা কর্তৃক 29 চৈত্র 2 বৈশাখ 2 দিন ঐচ্ছিক ছুটি ঘোষণা করা হয়েছে। প্রকাশক দীপন হত্যায় উগ্রবাদীরা প্রত্যক্ষভাবে জড়িত থাকলেও পরোক্ষভাবে সরকারের দায়িত্বহীনতাই এই ঘটনার পেছনে মদদ হিসেবে কাজ করেছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক শিক্ষার্থীরা। এই হত্যার প্রতিবাদে সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে সারা দেশে আধাবেলা কর্মবিরতির পাশাপাশি কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা মিছিল করেছেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নেতাকর্মীরা। শফিক মোহাম্মদকে সঙ্গে নিয়ে রামিম হাসানের রিপোর্ট। বিচার চাই না, শুভবুদ্ধির উদয় হোক। সন্তানহারা বাবার এই আকুতিই যেন প্রতিবাদের আরেক অধ্যায়। দীপন হত্যার প্রতিবাদে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে জড়ো হন সাধারণ শিক্ষক শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলের আগে মানববন্ধনে বক্তব্য রাখেন বিভিন্ন বিভাগের শিক্ষকরা। তাদের অভিযোগ, সরকারের প্রতিকারহীন আচরণের কারণেই সাম্প্রতিককালে এসব ঘটনা বারবার ঘটছে। পুলিশ বারবার হুমকি দিচ্ছে কিন্তু ব্লগারদের, এই বলে যে আপনারা কোনো কিছু লিখবেন না। তারা কিন্তু বাঁশের কেল্লা বা জঙ্গি যারা ব্লগ করছে তাদেরকে কিন্তু কখনো কিছু বলেন নাই।
শুধু তাই নয়, তারা বলছে মামলা হয়নি, পুলিশ মামলা করবে। কেন পিতাকে বা আক্রান্তদের মামলা করতে হবে, কেন পুলিশ করতে পারবে না? এটিও কিন্তু খতিয়ে দেখার সময় হয়েছে। তারা বলেন সরকারের বিভিন্ন মহলের দায়িত্বহীন মন্তব্য শুধুমাত্র খুনিদেরকে উৎসাহিতই করছে না, হতাশ করছে বিচার প্রার্থীদের। আমাদের আজকে রাজনীতিবিদরা আজকে কত অসংবেদনশীল হয়ে পড়েছেন, এবং সেটাই আমরা দেখলাম আওয়ামী লীগের যিনি মুখপাত্র জনাব হানিফের বক্তব্যে। বক্তব্য বিবৃতিগুলো এতটাই হতাশাজনক যে যেগুলো শুধুমাত্র হত্যাকাণ্ডকে উৎসাহিত করছে না, বরং হত্যার পর যে পরিবারগুলো সেগুলোকে পর্যন্ত একটা বিষণ্ণতার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। আর শিক্ষার্থীদের অভিযোগ এসব ঘটনার ফলে সমাজে বাড়ছে নিরাপত্তাহীনতা। আজকে যার উপর হামলা হয়েছে কালকে আমার উপর হবে, পরশুদিন আপনার উপর হবে। সো আমরা মনে করি সরকারের এই মুহূর্তে এগিয়ে আসা উচিত। সরকারের যে ভূমিকা সেই ভূমিকাটা প্রশ্নবিদ্ধ বলেই এই ধরনের ঘটনা বারবার ঘটে যাচ্ছে। এদিকে হত্যা ও হামলার প্রতিবাদে রাজধানীতে কালো পতাকা মিছিল করেছেন লেখক ও প্রকাশকরা। নিরাপত্তা দাবি করে বাংলা বাজার থেকে মিছিল নিয়ে ঢাকা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। প্রথম লেখক হলো, ব্লগার হলো, তারপর প্রকাশক হলো, এবার তো যে পাঠক বইটা নিবে সে কেন বইটা নিল, বইটা কেন কিনলো, কেন পড়লো, তার উপরে কিন্তু আঘাত আসতে পারে। এখন আমাদের সময় প্রতিবাদ করা। এছাড়া সারা দেশে সব বইয়ের দোকান ও প্রকাশনা প্রতিষ্ঠান বন্ধ রাখা সহ কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয় সমিতির পক্ষ থেকে। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর শাহবাগে ব্লগার ও প্রকাশক হত্যার প্রতিবাদে মশাল মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। সন্ধ্যায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান ঈদ সরকারের নেতৃত্বে শাহবাগের প্রজন্ম চত্বর থেকে মিছিলটি বের হয়। কাঁটাবন ঘুরে টিএসসি ঘুরে আবারও শাহবাগে এসে শেষ হয় মিছিলটি। মিছিলে গণজাগরণ মঞ্চের শতাধিক কর্মী উপস্থিত ছিলেন। এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান ঈদ সরকার আগামীকাল সারা দেশে আধা বেলা হরতাল সফল করতে সবাইকে মাঠে থাকার আহ্বান জানান। মতিঝিল পল্টন থানার নাশকতার ৩ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে ৪ সদস্যের বেঞ্চ জামিনের মেয়াদ না বাড়িয়ে এই আদেশ দেন। একই সঙ্গে তার জামিন সংক্রান্ত হাইকোর্টের রুল 2 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির আদেশ দিয়েছেন আদালত। 13 জুলাই শারীরিক অবস্থা বিবেচনা করে হাইকোর্টের দেয়া জামিন 6 সপ্তাহের জন্য বহাল রাখেন আপিল বিভাগ। পরে কয়েকবার তার জামিনের মেয়াদ বাড়ায় আদালত। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, আজ জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাকে মঙ্গলবারই আত্মসমর্পণ করতে হবে। ওনাকে সারেন্ডার করতে বলেছেন নিম্ন আদালতে, এবং হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন 2 সপ্তাহের মধ্যে যেন রুলটি নিষ্পত্তি করা হোক। ওনারা তখন জানতে চেয়েছেন উনি কখন সারেন্ডার করবেন। আদালত বলেছেন যে যেহেতু ব্যাপারটি আজকে নিষ্পত্তি হয়েছে, ওনাকে আগামীকালের মধ্যে সারেন্ডার করতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাওয়া শিক্ষার্থীদের অভ্যর্থনা জানানোকে কেন্দ্র করে 2 গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে হাটহাজারী থানার ওসি সহ অন্তত 20 জন আহত হন। পুলিশ জানায়, সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাওয়া শিক্ষার্থীদের অভ্যর্থনা জানাতে ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু এবং সাধারণ সম্পাদক ফজলে রাব্বির অনুসারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কে অবস্থান নেয়। এ সময় দুপক্ষের কর্মীদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে 10 থেকে 12 রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এ সময় পাথরের আঘাতে হাটহাজারীর ওসি আহত হন। এ ঘটনায় দুপক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করে। ছাত্রলীগের যে দাঁড়ানোকে কেন্দ্র নিয়ে অবস্থানকে কেন্দ্র নিয়ে তারা এখানে উস্কানিমূলক ইয়া করছে, ধাক্কি করছে, পেশেন্টকে উদ্দেশ্য করে ইট পার্কেল করছে, ইট মুবাইকে উদ্দেশ্য করে। আজমান আসির গ্রুপের নামধারী কিছু শিবিরের এজেন্ডা বাস্তবায়নকারী আমাদের ছাত্রলীগের উপরে, বঙ্গবন্ধু আদর্শের উপরে, বঙ্গবন্ধু স্লোগানের উপরে, জয় বাংলা স্লোগানের উপরে ওরা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরগুলো তারা করবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদের যা করার আমি আমাদের এই যারা সংশ্লিষ্ট যারা আছেন তাদের আলাপ করে আমি নিশ্চয়ই একটা তদন্ত কমিটি করব। তদন্ত কমিটি করে তদন্ত রিপোর্ট সাপেক্ষে যারা আজকের ঘটনার জন্য দায়ী তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় আইন অনুসারে বিচার ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের পর চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে বিকেল 5টার মধ্যে হল ছেড়ে যান ছাত্ররা। এছাড়া আগামীকাল সকাল 10টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ডক্টর আশুতোষ সাহা এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে সকালে ছাত্রলীগ নেতা পাভেল এর সমর্থকদের সঙ্গে মোখলের সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে এ বিষয়ে পদক্ষেপ নিতে জরুরি বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈঠকে পরবর্তী বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। অনেকদিন বন্ধ কাটানোর পরে মাত্রই ক্যাম্পাসে আসলাম। অনেকের পরীক্ষা চলতেছিল, অনেকের পরীক্ষা আটকা যাবে। তারপরে এভাবে যদি বন্ধ চলতে থাকে সেক্ষেত্রে আমাদের অনেক সেশন জট হয়ে যাবে। শহরে যাচ্ছে, মানে শহর কেউ টিউশন করে, ওটা ক্ষতি হচ্ছে। এবং বাসায় যেতে হচ্ছে পুরো 1 মাস, মানে পুরো লস। দুই পক্ষের মধ্যে হঠাৎ করে মানে সংঘর্ষ বাধে। আমরা সেখানে দুই পক্ষকে দুই দিকে ধাওয়া করার চেষ্টা করি। এক পর্যায়ে পরিস্থিতি খারাপের দিকে গেলে তখন আমরা লাঠিচার্জ করি, এরপরে আপনার ফাঁকা গুলি করি। আমরা অনির্দিষ্টকালের জন্য আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমাদের বাসে করে শহরে পৌঁছে দেওয়া হচ্ছে এবং ছাত্রীদেরকেও আগামীকালকে পৌঁছে দেওয়া হবে। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুজ্জামান মনিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে 2টি মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় এ আদেশ জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়। আইন অনুযায়ী কোনো ফৌজদারি মামলায় জনপ্রতিনিধির নামে করা মামলায় অভিযোগপত্র দেওয়া হলে তাকে বরখাস্ত করার বিধান রয়েছে। মনিরুজ্জামান 2013 সালে অনুষ্ঠিত নির্বাচনে মেয়র পদে জয়ী হন। তার মেয়াদ ছিল 2018 সালের জুন পর্যন্ত। ডিসেম্বরের মধ্যে পৌরসভার নির্বাচন শেষ করার পাশাপাশি 2 জানুয়ারি ভোটার তালিকা হালনাগাদের খসড়া প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। দুপুরে চট্টগ্রামের সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম নিয়ে সিটি মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন। এগুলির মধ্যে অনেক নির্বাচনই আমাদের ডিসেম্বর মাসে করার কথা ওই সময় আসলে। তো ডিসেম্বরের মধ্যে আমরা এই নির্বাচনগুলি করার জন্য উদ্যোগ নিয়েছি। সেই জন্য আমরা এই ড্রাইভটা দিচ্ছি যাতে করে স্মার্ট কার্ডের মধ্যে এই ভুলগুলি না থাকে। 30 তারিখের মধ্যে যারা দিয়েছেন এগুলিকে সব আমরা সংশোধন করে নিব, যেগুলি সংশোধনযোগ্য। আর তারপরেও যারা দিবেন তাদেরটাও আমরা কনসিডার করব। মিটারে স্বস্তি মিললেও সিএনজি অটোরিকশার বাড়তি ভাড়া নিয়ে অভিযোগ রয়েছে যাত্রীদের মাঝে। যদিও সিএনজি মালিক চালকরা দায় চাপাচ্ছেন মালিকদের ওপর। নির্ধারিত নতুন ভাড়া কার্যকরের দ্বিতীয় দিনে সকাল থেকে রাজধানীর সিএনজি অটোরিকশাগুলোকে দেখা গেছে মিটারে চলাচল করতে। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখলেও নতুন এই বাড়তি ভাড়া নিয়ে আপত্তি ছিল যাত্রীদের। আর চালকরা বলছেন, সরকার নির্ধারিত ভাড়া চালুর পরপরই মালিকরাও বাড়িয়ে দিয়েছে জমা। এদিকে সিএনজি অটোরিকশায় মিটার স্থাপন এবং মিটারে ভাড়া আদায় নিশ্চিত করতে রাজধানীর শাহবাগে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে বেশ কয়েকটি বাস জব্দ ও জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। আজও রাজধানীর বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালতের কারণে সিএনজি অটোরিকশার সংখ্যাটাও কিছুটা কম লক্ষ্য করা গেছে। যাত্রী তো মিটারে যাইতে রাজি, কিন্তু দূরের থেকে এয়ারপোর্ট থেকে উত্তর আইলে মতিঝিলের দিকে আর যাত্রী মিটার আয় না। এখন এটা কম হলে তো আমাদের জন্য ভালো। বিকালও 700, সকালও 700, 1400 টাকা গাড়ি জমা, 1 টাকা কম নিব না। যাত্রা আগে ভাড়া ছিল 28 টাকা, এখন তা নিচ্ছে 32 টাকা। বিআরটি এর অনুমতিতে সিগনেচার আছে, বিআরটি এর পরিচালকের সিগনেচার আছে, এটা তার আমরা বাসায় বসে বানাই না। অ্যাকর্ডিং টু চার্জ যদি ভাড়া না নিয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি। মিটারে চলার যে আদেশটা হয়েছে সেটা যদি তারা না মানে তাহলে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড, 500 টাকা জরিমানা অথবা এর যে কোনো একটা প্রয়োগের আমরা প্রয়োগ করছি। টাঙ্গাইল 4 আসনের উপনির্বাচনের স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এছাড়া কাদের সিদ্দিকের মনোনয়নপত্র গ্রহণ সংক্রান্ত রুল 31 জানুয়ারির মধ্যে নিষ্পত্তির নির্দেশও দিয়েছেন। সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। গত 21 অক্টোবর কাদের সিদ্দিকের মনোনয়নপত্র বৈধ বলে আদেশ দেন হাইকোর্ট। 26 অক্টোবর কাদের সিদ্দিকের মনোনয়নপত্রের বৈধতা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী 10 নভেম্বরের মধ্যে টাঙ্গাইল 4 আসনে উপনির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। বিচারপতি আশফাকুল ইসলাম এবং বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে দ্বৈত বেঞ্চে ফাইনাল চূড়ান্ত শুনানি করার জন্য তারা হাইকোর্টে পাঠিয়েছেন এবং এর মধ্যে এই নির্বাচন প্রক্রিয়া স্থগিত যেটা করেছিলেন আগে সেই প্রক্রিয়াটাও বহাল রেখেছেন।
নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান, তার কাজ হচ্ছে রেফারির কাজ। রেফারি যদি কোনো প্রার্থীর বিরুদ্ধে যায়, তার নিরপেক্ষতা থাকে না। পশ্চিম আফ্রিকার দেশ চাদের একটি সেনা চৌকিতে জঙ্গি সংগঠন বোকো হারামের হামলায় 2 সেনা নিহত হয়েছে। এ সময় সংঘর্ষে অন্তত 11 জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। রোববার নাইজেরিয়া সীমান্তবর্তী গ্রামে এ ঘটনা ঘটে। এছাড়া কাগিয়া নামের পাশের আরেকটি গ্রামে জঙ্গিরা হামলা চালালেও সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জঙ্গিরা প্রথমে আত্মঘাতী হামলা চালায় এবং পরে সেনা চৌকিতে ঢুকে গুলি ছুড়তে থাকে। সেনাবাহিনী প্রতিরোধ করলে সংঘর্ষ বাঁধে এবং 11 জঙ্গি নিহত হয়। সম্প্রতি নাইজেরিয়া সীমান্ত সংলগ্ন চাদের উত্তর পূর্বাঞ্চলে বোকো হারাম বিরোধী অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী। জাতীয় ক্রিকেট লিগের খবর। কক্সবাজারে ঢাকা বিভাগ ও ঢাকা মেট্রোর ম্যাচের টানা তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত হওয়ায় প্রথম স্তরে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা খুলনা শিরোপা পুনরুদ্ধারের পথে অনেকটাই এগিয়ে গেছে। অন্যদিকে দ্বিতীয় স্তরের ম্যাচে সিলেট বিভাগকে 10 উইকেটে হারিয়েছে রাজশাহী বিভাগ। এছাড়া মুমিনুল হকের ডাবল সেঞ্চুরির পরও বরিশালের বিপক্ষে তৃতীয় দিন শেষে 66 রানে পিছিয়ে আছে চট্টগ্রাম বিভাগ। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে তৃতীয় দিনে ব্যাট করতে নেমেই বিপর্যয়ে পড়ে সিলেট বিভাগ। রাজশাহীর বোলারদের দাপটে দলীয় 17 রানেই 3 উইকেট হারায় তারা। অধিনায়ক অলোক কাপালি এবং মিডল অর্ডার ব্যাটসম্যানরাও দ্রুত ফিরে গেলে ইনিংস হারের শঙ্কা দেখা দেয় সিলেটের। তবে এক প্রান্তে অবিচল থেকে দলের সংগ্রহ এগিয়ে নিতে থাকেন রুমান আহমেদ। অনেকটা ওয়ানডে মেজাজে ব্যাট করে ফার্স্ট ক্লাস ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন তিনি। আর রুমানের ক্যারিয়ার সেরা স্কোরে দ্বিতীয় ইনিংসে 242 রানে অল আউট হয়ে রাজশাহীকে 24 রানের টার্গেট দেয় সিলেট। জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়েই জয়ের পাশাপাশি আগামী মৌসুমে প্রথম স্তরে খেলা নিশ্চিত করে রাজশাহী। সন্ধ্যার সময় এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আমি আসলে এই যে অবস্থা যেটা হচ্ছে, এর অবসান চাই, যাতে আমার মতো আর কাউকে এরকম পরিস্থিতির মুখোমুখি না হতে হয়। পরিস্থিতির অবনতির আগেই এগিয়ে আসতে হবে সবাইকে, সময় টিভিকে বললেন হামলার শিকার প্রকাশক টুটুল। লেখক ও প্রকাশকদের বিক্ষোভ, গণজাগরণ মঞ্চের মশাল মিছিল। দেশকে যারা অস্থিতিশীল করছে তাদের পাশাপাশি হত্যাকাণ্ডের পেছনে থাকা বড় ভাইদেরও খুঁজে বের করা হবে। সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় প্রধানমন্ত্রী। লন্ডনে সমাবেশে বক্তব্য দিলেন বেগম জিয়া, বললেন দেশ পরিচালনা করছেন লেডি হিটলার, বিরাজমান পরিস্থিতি থেকে রেহাই পেতে জাতীয় ঐক্যের তাগিদ। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের ও মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি 17 নভেম্বর। তাকার পক্ষে 8 জনের সাফাই সাক্ষ্য গ্রহণের আবেদন খারিজ। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, 20 জন আহত। সংঘাতের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।